এই প্রিপজিশনের ক্লাসটাও অনেকবার তোমরা আমাদের টেটশিওরের ইউটিউব চ্যানেলটাতে দেখতে পাবে। ইচ্ছা করে ক্লাস করতে পারো। আমি ক্লাসের চ্যানেলের লিঙ্কটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। তো আজকের আমাদের যে টপিক প্রিপজিশন, এই টপিক থেকে প্রত্যেকটা টেট পরীক্ষাতেই কিন্তু 1-2 নম্বর করে এসেছিল এবং তোমাদের বেলায় আসবে। আগের টপিকগুলো যেগুলো পড়েছিলাম আমি বলেছিলাম যে এখান থেকে আসতেও পারে নাও আসতে পারে, বাট এই টপিকে কিন্তু ডেফিনেটলি বলে দিলাম যে এখান থেকে আসবে, কারণ সব পরীক্ষাতে এখান থেকে আসে। তো সেই জায়গা থেকে তোমাকে কি করতে হবে, এই টপিক গুলো একটু খুব ভালোভাবে পড়তে হবে বা বুঝে নিতে হবে। বিষয়টা পড়ার তো কিছু নেই, বুঝে নিতে হবে, কারণ হচ্ছে এটা গ্রামার। তো প্রিপজিশন এই যে কথাটা আছে, এই কথাটার মধ্যে দুটো সিলেবল আছে, একটা হচ্ছে গিয়ে প্রি, আর একটা হচ্ছে গিয়ে পজিশন। তো প্রি কথার অর্থ হচ্ছে আগে, আর পজিশন মানে হচ্ছে স্থান। তার মানে বুঝেই গেছে যে প্রিপজিশন বিষয়টা আগে যেটা বসবে, আগে যার স্থান, আগে যার স্থান। এখন প্রশ্ন উঠবে যে এখানে কার আগে। তো এই কার আগে কথাটার মধ্যে আমরা দুটো বিষয় পাবো। এই বিষয় পাবো, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন, আর একটা হচ্ছে নাউন রিলেটিভ, রিলেটেড কোনো শব্দ। তার মানে এক কথায় বোঝা যাচ্ছে যে যে শব্দ নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে নাউনের সমান কোন শব্দের আগে বসবে এবং আগে বসে শব্দটার সঙ্গে একটা রিলেশন তৈরি করবে, মানে সেন্টেন্সের মধ্যে রিলেশন তৈরি করবে, তাকে আমরা বলবো থেকে প্রিপোজিশন। আবার কথা কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার, একটু কেটে কেটে বাকিটা একটু বলবো। এবার বলো কেটে যাচ্ছে। বাকিটা এবার ক্লাস শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কথা একটু একদম কেটে নিট কেটে ক্লিন। যাচ্ছে। কথা ক্লিয়ার আসছে না স্যার। কেটে যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে। এবার এবার শোনা যাচ্ছে। এখন তো ভালোই শোনাচ্ছে। অন্য একটা ডিভাইস থেকে ক্লাস আপনি এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, তবে পুরো ক্লিয়ার আসছে না। আচ্ছা, কিছুক্ষণ করান দেখি। শোনা যাচ্ছে না, কোথাও বুঝতে পারবো তাহলে। ওকে, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, একবার করে শোনা যাচ্ছে, একবার ঠিক আছে, দেখি কতটা ক্লিন ভাবে শোনানো যায়। যদি ডিস্টার্ব হয় আমাকে বলবে, ঠিক আছে? হওয়ার কথা না, কিন্তু বুঝতে পারছি আমি তো স্টুডেন্ট হিসেবে জয়েন করেছি, সামলাম। তো যাই হোক, আমাদের এই প্রিপোজিশন যে টপিকটা, এই প্রিপোজিশন টপিকটার মধ্যে তাহলে দুটো শব্দ আমরা পাচ্ছি, প্রি এবং পজিশন।
এবার এই প্রি এবং পজিশন এই দুটো শব্দের মধ্যে প্রি মানে আগে আর পজিশন মানে হচ্ছে স্থান। তাহলে প্রশ্ন আসবে যে মানে কার আগে বা কোন স্থান, এই কথাটা আসবে। কথা শোনা যাচ্ছে না স্যার। জানি শোনা যাচ্ছে না দাদা। আশা করবো এবার শুনতে পাচ্ছ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো ঠিক আছে। তাহলে এই প্রিপজিশন যে শব্দটা রয়েছে, এই প্রিপজিশনের মধ্যে রয়েছে আমাদের দুটো সিলেবল, একটা হচ্ছে গিয়ে প্রি এবং একটা হচ্ছে গিয়ে পজিশন। তাহলে প্রি কথার মানে হচ্ছে কি বললাম, প্রি মানে হচ্ছে আগে আগে। এবং পজিশন মানে হচ্ছে গিয়ে স্থান। তার মানে আগে যারা স্থান। এবার প্রশ্ন উঠবে তাহলে কার আগে। এখানে আমরা তিনটে বিষয়কে মনে রাখবো, মানে তিনটে জিনিসের আগে আমরা মনে রাখবো। একটা হচ্ছে নাউনের আগে, একটা হচ্ছে প্রোনাউনের আগে, আর একটা হচ্ছে গিয়ে নাউন ইকুইভ্যালেন্ট কোন যে শব্দ তার আগে। তাহলে নাউনের আগে, প্রোনাউনের আগে এবং নাউন ইকুইভ্যালেন্ট স্যার শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। না আজকে সত্যি নেটওয়ার্ক ডিস্টার্ব করছে প্রচুর। তো যাই হোক, ডিস্টার্ব করলে আমরা ক্লাস করাবো, একটু ডিস্টার্ব হচ্ছে হয়তো। হ্যাঁ তাপসী বলো। আপনি আরেকবার জয়েন করতে পারতেন। আরেকবার জয়েন করলেও কাজ হবে না, মনে হচ্ছে নেটওয়ার্কের জন্য এটা হচ্ছে। আমি অলরেডি দুবার জয়েন করেছি, তো আশা করি এবার হয়তো মানে ঠিক হবে কিছুটা। ঠিক আছে, আমরা পড়া ক্লাস কন্টিনিউ করি। যদি দেখা যায় যে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে আমাকে বলবে অথবা লিখে জানাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা একটা সেন্টেন্স লিখছি। ধরো লিখলাম দ্য বুক ইজ অন দ্য টেবিল। একটা সেন্টেন্স লিখলাম। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে প্রত্যেকেই জানো যে এই অন কথাটা এখানে একটা প্রিপোজিশন। কেন প্রিপোজিশন? কারণ এই অন কথাটা দেখো, দ্য টেবিল এটা একটা নাউন, আর দ্য বুক এটাও একটা নাউন। তাহলে কি করছে, এই অন কথাটা টেবিল এবং বুক মানে বই, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। কি স্থাপন করেছে? যে আমরা এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে এই বইটা টেবিলের উপরেই রয়েছে। তার মানে এই যে উপরেই রয়েছে, এই বিষয়টা কিন্তু ডিনোট করছে বা বোঝাচ্ছে এই অন শব্দটা। ঠিক আছে, এছাড়াও পরবর্তীকালে একটু জানবো যে অন শব্দটা মূলত লেগে থাকা, মানে টেবিলের উপরে বইটা লেগে আছে, এরকম একটা অর্থ বহন করছে। ঠিক আছে, তাহলে মূলত আমি একটু আগে বললাম যে প্রিপোজিশন কি, প্রিপোজিশন হচ্ছে গিয়ে নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোন শব্দের আগে বসে কি করবে, পুরো গোটা সেন্টেন্সটার মধ্যেই একটা সম্পর্ক তৈরি করবে। এটাকে আমরা প্রিপোজিশন বলছি। তাহলে আমরা এখানে যে এক্সাম্পলটা দিলাম, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা হচ্ছে নাউনের এক্সাম্পল, অথবা নাউনের আগে বসছে প্রিপোজিশন এবং এবং মূল সেন্টেন্সটা মানে পুরো সেন্টেন্সটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে। এবার আমি পরের আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, যেখানে আমরা বলবো প্রিপোজিশনের প্রোনাউনের আগে বসবে, অর্থাৎ প্রিপোজিশনটা বসবে কিন্তু সেটা প্রোনাউনের আগে বসবে। ধরো আমি একটা সেন্টেন্স যদি লিখি, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম। ধরো লিখলাম হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম, একটা সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সটার মধ্যে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম, দেখো এই যে অফ কথাটা এটা একটা প্রোনাউন,
এবং এই প্রোনাউনটা কার আগে বসছে? হিমের আগে বসছে। হিমটা কি? হিমটা অবশ্যই একটা প্রোনাউন, তাই তো? অর্থাৎ প্রিপোজিশনটা বসছে, অফ প্রিপোজিশনটা কার আগে? প্রোনাউনের আগে বসছে, ঠিক আছে? তাহলে দেখিয়ে নিলে যে প্রোনাউনের আগে একবার বসলো, আর একটা আমরা দেখালাম নাউনের আগে বসলো, এবং দুটো ক্ষেত্রে কি করছে? অন্য অন্য সেন্টেন্সের সঙ্গে, মানে সেন্টেন্সের অন্য অন্য অংশের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা এই প্রিপোজিশনটাকে বসাবো এবং সেটা একটা নাউন ইকুইভ্যালেন্ট শব্দের আগে বসাবো, ঠিক আছে? ধরো একটা সেন্টেন্স আমি লিখছি, শি ইজ স্কিলড ইন সুইমিং। লিখছি শি ইজ স্কিলড, SKILLED, ইন সুইমিং, SWIMMING, অর্থাৎ সুইমিং। তাহলে দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম হচ্ছে শি ইজ স্কিলড ইন সুইমিং। এটার বাংলা মানে হয় যে সে সাঁতারেতে দক্ষ, মানে সাঁতারে দক্ষ। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে যদি খুব ভালো করে বিশ্লেষণ করো তাহলে দেখবে এই শি শব্দটা অবশ্যই একটা প্রোনাউন, শি ইজ স্কিলড, স্কিল শব্দটা হচ্ছে অবশ্যই একটা কি? ভার্ব। তাহলে এই যে সুইমিং শব্দটা, এটা কি? এটা কি? কে বলবে কি এটা? ওটা নাউন স্যার, সাঁতার কাটা একটা কাজের নাম। নাউন, কিন্তু এটা বেসিক্যালি নাউন না, কারণ সাঁতার কাটা একটা কাজ, এটা একটা ভার্ব। সুইমিং শব্দটা একটা ভার্ব, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে এটা ভার্ব নয়। এই সেন্টেন্সটার ক্ষেত্রে পার্টিকুলার, অন্য যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সুইমিং ভার্ব হিসেবেই ব্যবহৃত হবে, কারণ যে সমস্ত শব্দের দ্বারা কিছু করা বা হওয়া বোঝায় তাকে আমরা ভার্ব বলি। এটা তোমরা জানো, বাচ্চাদের নলেজ। তাহলে এই সুইমিং দ্বারা কিছু করা বোঝাচ্ছে, সুইমিং সাঁতার কাটা, এটা একটা কাজ বোঝাচ্ছে। কিন্তু এই সেন্টেন্সটার ক্ষেত্রে এই সুইমিং শব্দটা কাজ বোঝাচ্ছে না। এই সেন্টেন্সটার ক্ষেত্রে এটা একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু একে আমরা পুরোপুরি নাউন বলছি না। একে আমরা একটা নতুন নাম দিয়েছি, সেটার নাম হচ্ছে জেরান্ড। এটা হচ্ছে একটা জেরান্ড। তাহলে জেরান্ড কাকে বলে? যে ভার্ব কোন সেন্টেন্সের মধ্যে নাউনের মতো আচরণ করে তাকে আমরা জেরান্ড বলি। এবং এই সেন্টেন্সের মধ্যে এই জেরান্ডটা একটা নাউনের মতোই কাজ করছে। তো একে আমরা নাউন সরাসরি না বলে একে আমরা নাউন ইকুইভ্যালেন্ট বলছি। ইকুইভ্যালেন্ট মানে এটা একটা জেরান্ড। তাহলে এই ইকুইভ্যালেন্ট শব্দের আগেও, নাউন ইকুইভ্যালেন্টের আগেও দেখো কি বসেছে? ইন বসেছে। তাহলে ইনটা কিন্তু একটা প্রিপোজিশন। তাহলে আমরা একটু একটা সংজ্ঞা এখান থেকেই তৈরি করতে পারি, যেহেতু গ্রামারটা উদাহরণ থেকে সংজ্ঞাতে গেলে বেশি মনে থাকে স্টুডেন্টদের। আমি সেই পন্থাই অবলম্বন করে পড়ানোর চেষ্টা করলাম। সেটা হচ্ছে সবার প্রথমে উদাহরণ দিলাম, তাহলে এখান থেকে যদি একটা ডেফিনেশনে আমাকে যেতে হয়, তাহলে আমি বলবো যে শব্দ নাউন, দেখো 1 নম্বর এক্সাম্পল নাউনের দেওয়া হয়েছে, অথবা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোন শব্দের আগে বসে বাক্যের অন্য অন্য শব্দের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রিপোজিশন। তাহলে এখানে আর তোমাকে সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, নিজেই তৈরি করে ফেলতে পারবে, কারণ আমি সেরকম ভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এটুখানের মধ্যে কোনো প্রশ্ন আছে? স্যার স্যার ওই কোনো বাক্যের মধ্যে জিরানটা এরকম আরেকবার বলুন। জেরান টাইপের ভার্ব গুলোকে বুঝবো কিভাবে? যে কোনো শব্দ পড়লেই দেখলেই বোঝা যায় যে সেটা ভার্ব। যেমন সুইমিং হচ্ছে, সুইম মানে সাঁতার কাটার। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে কিছু করা বা হওয়া বোঝালেই তাকে ভার্ব বলে। যে কোনো শব্দের যে শব্দের দ্বারা কিছু করা বা হওয়া বোঝাবে তাকেই বলে হচ্ছে ভার্ব। তাহলে সুইম তো একটা কিছু করা বোঝাচ্ছে, সাঁতার কাটা বোঝায়, তাহলে এটা একটা ভার্ব। কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে এটা ভার্ব নয়, কারণ অলরেডি শি ইজ স্কিলড ইন সুইমিং, স্কিল শব্দটা এখানে অলরেডি ভার্ব হিসেবে কাজ করছে। একটা সেন্টেন্স তো দুটো ভার্ব থাকবে না, মেইন ভার্ব থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে সুইমিং শব্দটা এখানে নাউনের মতো আচরণ করছে। জেরান্ড আলাদা একটি টপিক আছে এবং আমাদের বইতেও আমি দিয়ে দিয়েছি, সেখানে দেখা আছে, দেখতে পাবে যে সমস্ত ভার্ব কোন কোন সেন্টেন্সে নাউনের মতো আচরণ করে তাদের আমরা জেরান্ট বলি। তাহলে এখানে এটা একটি ভার্ব, সুইমিং শব্দটা, সেটা এখানে নাউনের মতো আচরণ করছে, তাই এটা একটা জেরান্ট, এবং সেই জেরান্টের আগে আইএন শব্দটা একটা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। স্যার জেরান সবসময় ভার্ব প্লাস আইএনজি রূপে থাকে? হ্যাঁ, জেরান্ট না, ভার্ব প্লাস আইএনজি রূপেই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। মানে এটা একটা রূপ, ভার্ব প্লাস আইএনজির মতোই কাজ মানে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই তাই থাকবে। কিন্তু এটা একটা সংজ্ঞা নয়। এটা দিয়ে আমরা জেরানকে মনে রাখবো না যে আইএনজি রূপে থাকবে, কারণ আইএনজি রূপে তো পার্টিসিপল থাকে, ডু প্লাস আইএনজি, ডুইং, এগুলো পার্টিসিপল। আমরা সেটা দ্বারা মনে রাখবো না, আমরা মনে রাখবো যে
যদি সেটা ভার্ব হয়, প্রকৃতপক্ষে কোনো ভার্ব ওয়ার্ড হয়, মানে যে শব্দ দ্বারা ভার্ব বোঝায় সেই শব্দ হয়, কিন্তু সেটা নাউনের মতো আচরণ করে, তখন আমরা তাকে জেরান্ট বলবো। কিন্তু ওর সাথে আইএনজি আছে কি নেই সেটা দ্বারা আমরা এটাকে সংজ্ঞায়িত করব না। আচ্ছা বেশ। স্যার তাহলে জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল এ দুটোর পার্থক্য কি হবে স্যার? একটু আগে আমি বলে দিলাম যে পার্টিসিপল দিয়ে সঙ্গে আমরা জেরান্টকে মেলাবো না, আচ্ছা আচ্ছা আইএনজি দিয়ে মেলাবো না। কিন্তু যদি তুমি তাও মেলাতে চাও, তুমি যে প্রশ্নটা আমাকে করেছো, যদি মেলাও তাও হবে। ওখানে পার্টিসিপলের ক্ষেত্রে কি হবে, পার্টিসিপল সাধারণত ভার্বের মতো আচরণ করে, ঠিক আছে? করিয়া খাইয়া মানে কোনো একটা কাজ চলছে এই অর্থে আচরণ করবে, ভার্বের মতো আচরণ করবে। কিন্তু জেরান্ট ভার্বের মতো আচরণ করবে না, জেরান্ট নাউনের মতো আচরণ করবে। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তুমি যে প্রশ্নটা করলে পার্টিসিপল আর জেরান্টের মধ্যে তফাৎ কি, দুটোর সঙ্গে আইএনজি যুক্ত থাকতেই পারে, কিন্তু আইএনজি যুক্ত থাকলেও দেখো এখানে এই যে সুইমিংটা নাউনের মতো আচরণ করেছে, আর অন্য যে কোনো পার্টিসিপল তুমি নিয়ে নাও, সেই পার্টিসিপল সবসময় কি হবে, ভার্বের মতো আচরণ করবে। এই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ, ঠিক আছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। আর এটা কিন্তু ইন্টারভিউকে তো অনেক সময় প্রশ্ন ধরে, সরাসরি জিজ্ঞেস করে জেরান্ট কি। ওরা এটাই জানতে চায় যে যে সমস্ত ভার্ব নাউনের মতো আচরণ করে তাকে আমরা জেরান্ট বলি। এবার স্বাভাবিকভাবে এটা যখন সংজ্ঞা জিজ্ঞেস করে একটা উদাহরণ দিতে হয়, তো এখানে যে উদাহরণটা লেখা আছে এটা মুখস্থ করে নাও। এটা একটা পারফেক্ট এক্সাম্পল, এটাই বলে দেবে সব জায়গায়, এবং এটাই হচ্ছে গিয়ে জেরান্টের একটা এক্সাম্পল। বলে দেবে শি ইজ স্কিলড ইন সুইমিং, এখানটা নাম দিয়ে দাও, রুমা ইজ স্কিলড ইন সুইমিং। তারপরে বলে দেবে যে সুইমিং শব্দটা এই বাক্যের ক্ষেত্রে ভার্ব নয়, নাউনের মতো আচরণ করছে, তাই এটি একটি জেরান্ট। ব্যাস এইটুখানি তাকে তোমার কাছ থেকে জানতে চাই, বলতে পারলে ঠিকঠাক ফুল মার্কস দিয়ে দেবে। এবার আসবো আমরা প্রিপোজিশনের মানে ধরন সম্পর্কে। হ্যাঁ, কাইন্ডস অফ প্রিপোজিশন। কাইন্ডস অফ প্রিপোজিশন, আমরা প্রিপোজিশনকে বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। পরীক্ষার সময় আসবে না কভাবে ভাগ করতে পারি, কিন্তু একটু জানতে হবে করার জন্য। এই ভাগগুলোর মধ্যে প্রথম যে ভাগ আসবে তাকে আমরা বলি সিম্পল প্রিপোজিশন, ঠিক আছে? SIMPLE, সিম্পল প্রিপোজিশন। তো এই ভাগের মধ্যে প্রথমে আসছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন কি, যে শব্দগুলোকে আমরা সরাসরি স্থান, কাল ইত্যাদি ব্যবহার করার জন্য বলি। যেমন ধরো যে ইন মানে মধ্যে, এট মানে তে, অন মানে উপরে, এই যে শব্দগুলো এগুলো সবকটাই সিম্পল প্রিপোজিশনের এক্সাম্পল। এর পরের গুলো বললেই তুমি বুঝে যাবে যে সিম্পল প্রিপোজিশনের সঙ্গে অন্যগুলোর তফাৎ কি আছে। এরপরে যেটা আসে সেটাকে আমরা বলি ডবল প্রিপোজিশন। ডবল প্রিপোজিশন, ডবল ডবল মানে দুই, এটা দেখেই বুঝতে পারছো। অর্থাৎ এখানে দুটো সিম্পল প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হয়ে একটা ডবল প্রিপোজিশন তৈরি করে। যেমন ধরো উপর থেকে একটা শব্দ নিচ্ছি আমি, এখানে একটা ইন শব্দ আছে আর একটা টু আছে। এবার তুমি ইন এবং টু কে একসঙ্গে লিখে দাও, দেখো একটা নতুন প্রিপোজিশন তৈরি হয়েছে, ইন টু মানে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা। তুমি উপরে একটা শব্দ নাও অন, তারপর একটা টু নিয়ে নাও, অন টু, এটা একটা নতুন প্রিপোজিশন হয়ে যাবে। তুমি একটা নিয়ে নাও উইথ, আর তার সঙ্গে একটা আউট যুক্ত করে দাও, উইথ আউট। আর উপরে তুমি যদি সিম্পল প্রিপোজিশনে লেখো তাহলে উইথ একটা আলাদা প্রিপোজিশন তুমি লিখতে পারবে, তার সঙ্গে আউট একটা আলাদা প্রিপোজিশন লিখতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ যে উপরের সিঙ্গেল প্রিপোজিশন বা সিম্পল প্রিপোজিশন গুলো দুটো দুটো প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হয়ে যখন নতুন প্রিপোজিশন তৈরি করছে তখন আমরা তাকে বলছি ডবল প্রিপোজিশন। কিন্তু এটা খুব সহজ, এটা বোঝার এমন কিছু নেই, আশা করি সবাই বুঝে গেছো। এরপরে গুলো একটু কঠিন। এরপরে আসবে কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন, কম্পাউন্ড শব্দটার অর্থ কি? কম্পাউন্ড মানে কি? যৌগিক স্যার। যৌগিক মানে কি? যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ আমরা পড়েছিলাম না?
মৌলিক পদার্থ যে পদার্থ চক্রবৃদ্ধি। না, চক্রবৃদ্ধি তো অন্য বিষয়। মিশ্রণ। একের বেশি জিনিস হবে তাহলে যৌগিক। কিন্তু আমরা এটা পড়েছিলাম, ভৌত বিজ্ঞানে পড়েছিলাম, আমার তো এখনো মনে আছে। যৌগিক পদার্থ কি হয়, মৌলিক পদার্থ কি হয়, রূপান্তরিত হলেও তার যে ধর্ম সেটা একই থাকে। যেমন জল বরফে পরিণত হলেও জলের ধর্ম একই আছে, কিন্তু চাল থেকে মুড়ি হয়ে গেল, দুধ থেকে দই হয়ে গেল, ভৌত রূপান্তর। রাসায়নিক ওই দুটো। হ্যাঁ, রাসায়নিক রূপান্তর হয়। যাই হোক, আর এখানে হচ্ছে গিয়ে মিশ্রণ। দুটো পদার্থকে একসঙ্গে তুমি মিক্সড করে দিলে সেখান থেকে আর একটা নতুন পদার্থ তৈরি হবে মূলত। তাহলে কম্পাউন্ড প্রিপারেশন হচ্ছে দুটো পদার্থকে একসঙ্গে আমি যুক্ত করব, মানে দুটো প্রিপারেশনকে একসঙ্গে যুক্ত করবো এবং নতুন প্রিপারেশন তৈরি করব। যেমন ধরো একটা প্রিপারেশন আমি লিখছি বিহাইন্ড, BEHIND, এই যে শব্দটা লিখলাম, তো এটা অ্যাকচুয়ালি বিহাইন্ড শব্দটা দুটো প্রিপোজিশন একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে। সেটা হলো বাই একটা প্রিপোজিশন প্লাস HIND, হাইন্ড, বাই হাইন্ড, এই দুটো একসঙ্গে যুক্ত হয়েছে। এর থেকেও আরেকটা সহজ ভাবে বোঝাচ্ছি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরো আমি দিলাম অ্যাক্রস, ACROSS, এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট প্রিপোজিশন, ACROSS, অ্যাক্রস। যে কোনো ব্রিজ বোঝানোর ক্ষেত্রে অ্যাক্রস ব্যবহৃত হয়, ঠিক আছে? অ্যাক্রস মানে এই দিক থেকে ওই দিক, এই পারের সঙ্গে ওই পারের একটা যোগসূত্র তৈরি হয়। যেমন দ্য ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার, মানে ব্রিজটা এই নদীর এই সাইডকে ওই সাইডকে যুক্ত করে রেখেছে। অন দ্য রিভার অনেকে লিখতে যায়, দ্য ব্রিজ ইজ অন দ্য রিভার, অন কিন্তু হবে না, ঠিক আছে? অন মানে নদীর উপরে ব্রিজ ভাসে না, ব্রিজের উপরে থাকে, এটা মনে রাখো। এই জন্য অ্যাক্রস হয় ব্রিজের ক্ষেত্রে। তাহলে এই অ্যাক্রস শব্দটা কিভাবে এসছে, এই শব্দটা যদি বিশ্লেষণ করি তাহলে অন ক্রস, এটা দেখেই বোঝা যাচ্ছে অন ক্রস মানে দুটো জায়গাকে একসঙ্গে যুক্ত করা। তার এখানে দেখতে পাচ্ছ যে কম্পাউন্ড প্রিপারেশনে বাই এবং হাইন্ড দুটো যুক্ত হয়েছে, বিহাইন্ড হয়েছে। আমি কিন্তু সেটা বিহাইন্ড মানে যদি না জানি আমি, তাহলে আমি ধরতে পারবো না, কারণ একটা নতুন প্রিপারেশন তৈরি করেছে বা নতুন পদার্থ তৈরি করে ফেলেছে। তো এরকম ভাবে যখন দুটো প্রিপারেশন একসঙ্গে মিক্সিং হয়ে নতুন প্রিপারেশন আসে, তখন আমরা তাকে বলি হচ্ছে গিয়ে কম্পাউন্ড প্রিপোজিশন। স্যার বলছি একটা অ্যাক্রসের মানে বরাবর হয়, এটা কি স্যার ওই অ্যাক্রস না ওটা আলাদা স্যার? বরাবরই তো হচ্ছে, এই সাইড থেকে ওই সাইড সোজা যায় ব্রিজ বা সোজা যাচ্ছে সেরকমই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এবার স্টার্ট আসবো ফ্রেজ প্রিপোজিশন। ক্রস মানে তো বলো। ক্রস মানে তো কোনো কিছুকে পারাপার করা, তাই তো? আর এক ক্রস মানে অতিক্রম করা। কোনো একটা জায়গায় অতিক্রম করা। আড়াআড়ি বা কোনো লম্বালম্বি ভাবে কোনো কিছুকে অতিক্রম করা, তাই তো? হ্যাঁ, অতিক্রম করছে, সেটা লম্বালম্বি আড়াআড়ি যেভাবেই করুক, কিন্তু দুটো সাইডের মধ্যে একটা কানেকশন আছে। মানে ব্রিজটা কি হয়, এইদিকেও লাগানো থাকে ওই সাইডেও লাগানো থাকে, মাঝখান থেকে সে উঠে চলে গেল এরকম ভাবে, এবার সেটা বেঁকে তেড়ে যেভাবে খুঁজে যেতে পারে। তার মানে দুটো সাইডের মধ্যে একটা কানেকশন আছে, মাঝখান থেকে নদী চলে গেল, তাহলে এই জন্যই ক্রস হচ্ছে, ঠিক আছে? অ্যাক্রস মানে এই দিক থেকে ওই দিকের সাথে যুক্ত একটা আছে। যাই হোক, তোমরা শুধু মনে রাখো, নদী যদি থাকে কোনো সেন্টেন্সে, ধরে নিতে পারো সেখানে প্রিপোজিশন হিসাবে যদি করতে দেয়, তাহলে অন থাকবে, আন্ডার থাকবে, অ্যাক্রস থাকবে। যদি এগুলো থাকে তার মধ্যে অ্যাক্রসটাই সঠিক উত্তর হয়। এবার আসছি পরেরটা, ফ্রেজ প্রিপোজিশন। এখন ফ্রেজ প্রিপোজিশন জানার জন্য আমাদেরকে ফ্রেজ কি সেটা জানতে হবে, ঠিক আছে? ফ্রেজ কি? দেখো ফ্রেজ, এটা তো আমাদের গ্রামারের একটা অন্য আলাদা একটা টপিক, এটা একটু জানতে হবে এখানে। ফ্রেজ দেখো কি হচ্ছে, কতগুলো শব্দ কিন্তু তার মধ্যে কোনো ভার্ব থাকবে না, যখন একসঙ্গে বসে একটাই মানে বহন করবে তখন আমরা তাকে ফ্রেজ বলি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? আমি বললাম এ কাপ অফ টি, এই যে এটার মানে হচ্ছে 1 কাপ চা। এখন এখান থেকে তুমি কি কোনো একটা শব্দকে বাদ দিতে পারবে? মানে এ কাপ অফ টি এর মধ্যে কোনো একটা শব্দকে বাদ দাও, দেখো সেন্টেন্সটা হবে। মানে 1 কাপ চাই অর্থপূর্ণ হবে না। পূর্ণ হবে না। তাই মানে এটা একটা, এখানে 4টে ওয়ার্ড একসঙ্গে যুক্ত হয়েছে, এ কাপ অফ টি, বাট এরা একটা সলিড একটাই মানে বহন করছে, 1 কাপ চা। কিন্তু এর মধ্যে কোনো ভার্ব কিন্তু নেই, কারণ ফ্রেজ হতে গেলে একটা শর্ত হচ্ছে ফ্রেজের মধ্যে কোনো ভার্ব থাকবে না, ঠিক আছে? কোনো ভার্ব থাকবে না, আর যদি ভার্ব থাকে তাহলে সেটা আর ফ্রেজ হবে না।
এটা একটু মনে রাখতে হবে। তাহলে এইরকম অনেক ফ্রেজ আছে, অনেক ফ্রেজ আছে। এই ফ্রেজগুলো আমরা কেন ব্যবহার করি? এগুলো অলংকারের মতো কাজ করে। কোনো সেন্টেন্সকে সুন্দরভাবে গুছিয়ে বলতে বা লিখতে অলংকারের মতো কাজ করে। শুনতে ভালো লাগে বা লিখতে শর্টকাট হয় ইত্যাদির জন্য আমরা অনেক ফ্রেজ ব্যবহার করি। তাহলে যখন কোনো ফ্রেজ প্রিপারেশন কাকে বলবো আমরা? যখন কোনো ফ্রেজ প্রিপোজিশনের মতো আচরণ করবে তখন আমরা তাকে ফ্রেজ প্রিপোজিশন বলবো। ঠিক আছে? ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, একটা সেন্টেন্স লিখছি। ধরো লিখলাম, প্লিজ গিভ মি এ পেন ইনস্টিড অফ এ পেন্সিল। প্লিজ, আমি লিখছি, প্লিজ গিভ মি এ পেন ইনস্টিড অফ এ পেন্সিল। এইটা লিখলাম। এটার মানে হলো প্লিজ আমাকে একটা পেন দাও পেন্সিলের পরিবর্তে, মানে পেন্সিলের পরিবর্তে একটা পেন দাও। এই সেন্টেন্সটার মধ্যে প্লিজ গিভ মি এ পেন ইনস্টিড অফ এ পেন্সিল, এখানে প্রিপোজিশন কোনটা বলো তো? অফ। অফ। অফ, ইনস্টিড। ঠিক আছে, অফ। এবার দেখো তো, মানে এই ইনস্টিড কথাটাকে আমি কেটে দিচ্ছি। এবার সেন্টেন্সটা পড়ো, প্লিজ গিভ মি এ পেন অফ এ পেন্সিল। আর কি হচ্ছে সেন্টেন্সটা? না, ইনস্টিড অফ টোটালটা নিয়ে হচ্ছে। ইনস্টিড অফ। তাহলে টোটালটা নিয়ে যখন হচ্ছে তাহলে এটা একটা ফ্রেজ, তুমি বুঝতে পারছো? বাট এই টোটালটাই একটা প্রিপোজিশনের কাজ করছে এই সেন্টেন্সের এটাই মধ্যে। বোঝাচ্ছে পরিবর্তে। এটা পুরোটাই কাজ করছে একটা একটা প্রিপোজিশনের মতো। তার মানে এটা একটা ফ্রেজ, কিন্তু এটা এই সেন্টেন্সে একটা প্রিপোজিশনের মতোই কাজ করছে। তাহলে যেহেতু একটা ফ্রেজ প্রিপোজিশনের মতো কাজ করছে, তাই একে আমরা ফ্রেজ প্রিপোজিশন বলি। আমি আশা করি যেভাবে বোঝালাম তোমাদের মাথায় ঢুকে গেছে। এই বাক্যে স্যার যদি জিজ্ঞেস করে প্রিপোজিশন কোনটা, আমাকে বলতে হবে ইনস্টিড অফ, তাই তো? ইনস্টিড অফ তুমি তো আলাদা করতে পারবে না, তুমি এখানে অফকে আলাদা করতে পারবে না, ইনস্টিড থেকে আলাদা করা যায় না। ঠিক ঠিক আছে? আছে। এই বাক্যের ক্ষেত্রে তোমার ইনস্টিড অফটাই প্রিপোজিশন। এবার প্রশ্ন করবে কি প্রিপোজিশন এটা, কারণ প্রিপোজিশন তো এটা অ্যাকচুয়ালি ফ্রেজ, তখন তোমাকে বলতে হবে এটা একটা ফ্রেজ প্রিপোজিশন। নেক্সট আমরা চলে যাব পরের প্রিপোজিশনে। পরের যে প্রিপোজিশন আমার কাছে আসবে সেটাকে আমরা বলি পার্টিসিপল প্রিপোজিশন। একটু আগে পার্টিসিপল নিয়ে আলোচনা হলো, পার্টিসিপল নিয়ে একটু আগেই আলোচনা হলো। কি আলোচনা হলো? যে পার্টিসিপল কি। তো সাধারণভাবে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে কোনো ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা পার্টিসিপলের মতো আচরণ, মানে পার্টিসিপল হয়, এটা আমরা বুঝি, এবং সেটা ভার্ব থাকে। তো এখানে পার্টিসিপল প্রিপোজিশন মানে হলো যে কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং সেই পার্টিসিপলটা প্রিপোজিশনের মতো আচরণ করবে, তাহলে তাকে আমরা পার্টিসিপল প্রিপোজিশন বলবো। যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি, ধরো একটা লিখছি, হোয়াট ডু ইউ নো রিগার্ডিং দিস প্রপোজাল। এটা সেন্টেন্স লিখছি, হোয়াট ডু ইউ নো রিগার্ডিং দিস প্রপোজাল। এটার মানে হলো তুমি ওই প্রপোজাল সম্পর্কে কি জানো, বা প্রপোজাল বিষয়ে তুমি কি জানো। এবার দেখো এই সেন্টেন্সটার মধ্যে একটাই পার্টিসিপল আছে, সেটা হচ্ছে রিগার্ডিং, আইএনজি যুক্ত আছে। কিন্তু এই সেন্টেন্সটা, এই রিগার্ডিং শব্দটা বেসিক্যালি এখানে অফের মতো কাজ করছে। অফ কিরকম অফের মতো কাজ করছে, যদি সেন্টেন্সটাকে পড়ো তাহলে বুঝতে পারবে। হোয়াট ডু ইউ নো অফ দিস প্রপোজাল, মানে ওই প্রপোজালের সম্পর্কে তুমি কি জানো। কিন্তু এখানে রিগার্ডিং শব্দটা আছে, এর অর্থেই ব্যবহৃত হচ্ছে, বা সম্পর্কে বা অ্যাবাউট অর্থে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটা আসলে একটা পার্টিসিপল এবং যেটা এই সেন্টেন্সে একটা প্রিপোজিশনের মতো আচরণ করছে,
তাই এটাকে আমরা বলবো পার্টিসিপল প্রিপোজিশন। ওকে ওকে হ্যাঁ স্যার। স্যার কামিং অ্যারাউন্ড এটাও একটা পার্টিসিপল প্রিপোজিশনের উদাহরণ হতে পারে। না, শুধু তো ওইটুখানি হবে না। প্রিপোজিশন তো একটা প্রিপোজিশনের বাক্যের মধ্যে সংজ্ঞা কি দিয়েছি এতক্ষণ ধরে? সংজ্ঞা দিয়েছি নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট শব্দের আগে বসবে, আর নাহলে প্রিপোজিশন হয় না। একটা এখানে বাক্যে কি আছে? কামিং অ্যারাউন্ড শব্দটা রয়েছে, সেক্ষেত্রে বলছি। কামিং অ্যারাউন্ড, কামিং শব্দটা কোনো জায়গায় হতে পারে প্রিপোজিশন, কিন্তু কামিং এর আগে নাউন হতে হবে এবং সেটা প্রিপোজিশনের মতো আচরণ করতে হবে, এতগুলো শর্ত পালন করতে হবে। এখানে দেখে নাও, হোয়াট ডু ইউ নো রিগার্ডিং দিস প্রপোজাল, এই প্রপোজালটা হচ্ছে একটা নাউন সেটা বোঝা এবং যায় তার আগেই বাক্যটা কি রিগার্ডিং অর্থে বসেছে, ব্যবহৃত তার জন্য এটা হচ্ছে। হচ্ছে প্রিপোজিশন। তুমি বাক্যটা সেটা কি যেখানে অর্থে ইচ্ছে ব্যবহৃত কামিং হচ্ছে। অ্যারাউন্ড বলে দিচ্ছ, যা ইচ্ছা বলতে পারো, কিন্তু প্রিপোজিশন হওয়ার শর্ত হচ্ছে নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট কোন শব্দের আগে বসতে হবে এবং বাক্যের অন্য অন্য সমস্ত শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে, নাহলে হবে না প্রিপোজিশন। এবার আসবো পরের প্রিপোজিশন সম্পর্কে। 6 নম্বর, এটা একটি ইম্পর্টেন্ট ডিসগাইজড প্রিপোজিশন। DISGUI ACD, ডিসগাইজড প্রিপোজিশন। এখন ডিসগাইজ শব্দটার মানে সবাই জানো, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, অর্থাৎ এক্ষেত্রে প্রিপোজিশন থাকবে এবং সেটা ছদ্মবেশে থাকবে, তুমি বুঝতে পারবে না বা ধরতে পারবে না যদি না জানো। কিরকম? আমি একটা এক্সাম্পল লিখছি, ধরো লিখলাম সল্ট সেলস এ রুপি পার কিলো। সল্ট সেলস এ রুপি পার কিলো। এটার মানে হলো যে নুন 1 টাকা কিলো বিক্রি হচ্ছে। এই সেন্সটার মধ্যে দেখো কোনো প্রিপোজিশন বেসিক্যালি নেই। সল্ট সেলস এ রুপি পার কিলো, এখানে কোনো প্রিপোজিশন নেই, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবে যে এখানে এই যে সল্ট সেলস এ রুপি পার কিলো, সল্ট সেলস অন রুপি পার কিলো এই কথাটা আছে। অন রুপি মানে টাকার উপরে বিক্রি হচ্ছে, 1 টাকার উপরে 1 কিলো বিক্রি হচ্ছে, এটার মানে আক্ষরিক মানে হচ্ছে এটা। তাহলে 1 টাকার উপরে যদি 1 কিলো বিক্রি হয়, তাহলে এখানে এ শব্দটা যেটা আছে এটা আসলে এখানে অন হিসাবে ব্যবহৃত হচ্ছে, মানে এখানে এ ইকুয়ালস টু অন, এটা বোঝাচ্ছে, মানে এর মানে হচ্ছে অন। তাহলে যেহেতু এই সেন্টেন্সের মধ্যে সরাসরি কোনো প্রিপোজিশন দেওয়া নেই, কিন্তু একটা আর্টিকেল দেওয়া আছে, কিন্তু সেই আর্টিকেলটা অ্যাকচুয়ালি প্রিপোজিশন কেই বোঝাচ্ছে বা ডিনোট করছে, তাই একে আমরা বলি হচ্ছে গিয়ে ডিসগাইজড প্রিপোজিশন। বুঝেছো? স্যার কিভাবে বুঝবো পরীক্ষার সময় স্যার? পরীক্ষার সময় তো তোমার এটা আসবেই না, বুঝবে কি? পরীক্ষার সময় আচ্ছা এরকম তো দেবে না যে এটা কি প্রিপোজিশন, সেটা দেবে না। এটা তোমাদের প্রিপোজিশন ধারণা দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে কি কি রকম ভাবে থাকতে পারে একটা প্রিপোজিশন। এবার কি করে বুঝবে, এটা সেন্টেন্সটা পরেই বুঝতে হয় যে সল্ট সেলস এ রুপি পার কিলো, মানে টাকার উপরে বিক্রি হচ্ছে, তার মানে এখানে প্রিপোজিশন কোনটা, এটাই হবে। এটা অন্য কম্পিটিটিভ লেভেলে আসতে পারে, WBCS লেভেলে, তোমাদের টেটে এই জাতীয় প্রশ্ন আসবে না। এটা টোটালটাই তোমাদেরকে একটা প্রিপোজিশন সম্পর্কে ওভারঅল ধারণা দিয়ে দিলাম। এবার টেটের ক্ষেত্রে যে বিষয়টা তোমার লাগবে এবার সেটা তোমাকে বলবো বা তোমাদেরকে বলবো। তাহলে আমরা প্রিপোজিশন সম্পর্কে একটা ওভারঅল ধারণা পেলাম। এবার আমরা বেশ কিছু প্রিপোজিশন নিয়ে কাজ করব, যে প্রিপোজিশন গুলো একই মানে কিন্তু সেগুলো ব্যবহৃত হয় ঠিক আলাদা আলাদা ভাবে, আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হয়। যেমন ধরো
আমরা যদি আমরা ধরি 1 নম্বরে বোঝাচ্ছি, ধরো আমি একটা শব্দ নিলাম বাই। বাই একটা প্রিপোজিশন। বাই মানে দ্বারা। আর উইথ মানেও কিন্তু দ্বারা বা দিয়ে। বাই মানেও দ্বারা, উইথ মানেও দ্বারা। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে এটা রয়েছে, তাহলে তুমি কি করে বুঝবে? বাই এবং উইথ দুটোই রয়েছে। এইগুলো তোমাকে একটু বুঝে নিতে হবে। কিরকম বিষয় দেখো, বিওয়াই বাই রয়েছে, বাই মানে দ্বারা, কিন্তু এই দ্বারা মানে কোন প্রাণীর দ্বারা সংগঠিত কোনো কাজকে বোঝাবে। যেমন তোমরা ভয়েস চেঞ্জ করার সময় শেখার সময় জেনেছো যে ধরো এরকম ভাবে সেন্টেন্স ছিল, স্নেক ওয়াজ কিল্ড বাই রাম। রাম একটা ছেলের নাম, অর্থাৎ স্নেক ওয়াজ কিল্ড বাই রাম মানে রামের দ্বারা একটা সাপ মারা হয়েছে। তাহলে এখানে বাই হয়েছে, ঠিক আছে। আবার কোন কোন জায়গায় পেয়েছো তোমরা উইথ, যেমন রাম কিল্ড এ স্নেক উইথ এ স্টিক, অর্থাৎ রাম একটি লাঠির দ্বারা একটি সাপ মেরেছে। তাহলে আমি কি বোঝালাম? বাই এবং উইথ দুটো মানেই দ্বারা, কিন্তু যদি মানুষের দ্বারা প্রাণীর দ্বারা সংগঠিত কোনো কাজ হয় তাহলে হবে বাই। আর যদি কোনো যন্ত্রের দ্বারা বা লাঠির দ্বারা বা ইনস্ট্রুমেন্টের দ্বারা কোনো কাজ সংগঠিত হয় তবে হবে উইথ। আমি দুটো এক্সাম্পলই তোমাদেরকে দিলাম বা আমি লিখিয়েও দিচ্ছি। ধরো লিখলাম রাম কিল্ড এ স্নেক। আচ্ছা, প্রথমে সোজা এক্সাম্পলটা দিই। এ স্নেক was killed by রাম। এটা মানে রামের দ্বারা একটা সাপ মারা হয়েছিল। এবার আসবো পরেরটা, রাম killed a snake with a stick। রাম লাঠির দ্বারা একটা সাপ মেরেছে। এইটুখানি মাথায় ঢুকে গেল কোন জায়গায় বাই হচ্ছে এবং কোন জায়গায় উইথ হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, এগুলো তোমাদেরকে লাগবে, মানে তোমাদের লাগবে। কেন লাগবে? তোমাদের পরীক্ষার সময় তো প্রিপোজিশন আসবে, এবার সেন্টেন্স দিয়ে দিয়েছে একটা, তো তোমার মাথায় যদি এটা থাকে কোন জায়গায় বাই বা কোন জায়গায় উইথ হয় সেটা তোমাকে বসাতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অপশানে মানে মাল্টিপল চয়েসে কিন্তু উইথ বাই দুটোই থাকবে এবং আরো 2-3টা শব্দ থাকবে, মানে আরো দুটো শব্দ থাকবে যেটার মানেও হয় দ্বারা। সবকটাই দ্বারা মানেই থাকবে, কিন্তু তার মধ্যে কোনটা ওই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বুঝে নেওয়ার জন্য তোমাকে এইটুখানি জ্ঞান রাখতে হবে। এবার আমরা পরের একটা এক্সাম্পল নিয়ে, ধরো অন এবং আরটা লিখলাম আপন। আপন, অন মানে উপরে, আপন মানে উপরে। এগুলো আমাদের বইয়ের মধ্যে কিন্তু আছে, প্রিপোজিশন টপিকটার মধ্যে এরকম অনেক এক্সাম্পল আছে। আমি কয়েকটা এক্সাম্পলই তোমাদেরকে দেব, বাকিটা বই থেকে পড়ে নেবে। অনেক এক্সাম্পল এরকম দেওয়া আছে, শুধু বেসিক বিষয়টা একটু জেনে নিতে হবে তোমাকে। দেখো, অন মানে উপরে, আপন মানে উপরে। অন মানে কোনো বিষয়, কোনো কিছুর উপরে কোনো কিছু লেগে থাকা। যেমন ধরো দা বুক ইজ অন দা টেবিল। এটা মানে কি? বইটা টেবিলের উপরেই। তাহলে বই কখনো টেবিলের উপরে তো হাওয়ায় ভাসতে পারে না, বইটা টেবিলের উপরে লেগেই থাকবে, তাই জন্য এখানে অন কথাটা ব্যবহৃত হয়েছে। আবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো লিখলাম দ্য ক্যাট স্প্রাং আপ অন দ্য টেবিল। দ্য ক্যাট স্প্রাং, SPRANG, স্প্রিং এর পাস্ট টেন্স মানে লাফ দিয়ে চলে গেছিল। স্প্রাং আপ অন দ্য টেবিল, এটা মানে হচ্ছে একটা বিড়াল টেবিলের উপর দিয়ে লাফ দিয়ে চলে গেল। তাহলে এটা মানে উপরে, আপন মানে উপরে, কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে একটা ক্ষেত্রে লাফ চলে গেছে, তাই এই টেবিলের সঙ্গে তার কোনো টাচ নেই। আর একটা হচ্ছে গিয়ে টেবিলের উপরেই
একটা বই রাখা আছে, তার মানে এটা টাচ আছে। এইটা হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। হচ্ছে দুটো মানেই উপরে বোঝায়, কিন্তু একটার দ্বারা টাচ থাকবে, স্পর্শ থাকবে, আর একটা স্পর্শ থাকবে না। বুঝতে পেরেছো? নেক্সট, পরেরটা দেখো। পরেরটা দেখো, একটা হচ্ছে ওভার, আর একটা হচ্ছে কি অ্যাভাব। ওভার এবং অ্যাভাব এই দুটো মানে উপরে, কিন্তু কত উপরে? এই যে আপন আর অন, এর থেকে উপরে। আপন মানে কি, বিড়ালটা ঠিক টেবিলের ঠিক উপর থেকেই লাফ দিল, কিন্তু ওভার মানে কিন্তু অনেকটাই উপরে। আর অ্যাভাব মানে তো অনেক উপরে বোঝাবে, অর্থাৎ এখানে উচ্চতাকে ডিনোট করছে। ওভার কখন হবে? যখন কম উচ্চতা বোঝাবে। যেমন ধরো তোমার মাথার উপরে যে ফ্যান আছে, ফ্যান, এটা তোমার মাথার উপরেই আছে কিন্তু বিশাল উপরে নেই। কিন্তু যখন তোমার মাথার উপর থেকে প্লেন উড়ে যায়, তখন তো নিশ্চয়ই সেটা অনেক উঁচু দিয়েই যায়। তাহলে অনেক বেশি উচ্চতা বোঝালে তখন অ্যাভাব হবে, আর যখন কম উচ্চতা বোঝাবে তখন হবে ওভার। যেমন দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ওভার মাই হেড, মানে আমার মাথার উপরে ফ্যানটা ঝোলানো আছে। এটা একটা হলো। আবার আমি একটা সেন্টেন্স যদি লিখি, আমি যদি বলি যে দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড, দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেড, এটা মানে হচ্ছে গিয়ে এটার মানে হচ্ছে কি আকাশ আমাদের মাথার উপরে। তাহলে দেখো না, এখানে অনেক উচ্চতা বোঝাচ্ছে। এর একটু বলো, কেউ বুঝতে পারছো? অনেকক্ষণ ধরে নিজে আমি একা একাই বকবক করে চলেছি, বুঝতে পারলে বলো। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। যারা আগে ক্লাস করেছো তারা বুঝতে পারবে, কারণ প্রিপজিশনে তো আমি নতুন কিছু আবিষ্কার করব না, আগের ক্লাসেও এরকম ভাবেই বুঝিয়েছিলাম। স্যার এখানে ডিস্টেন্সটা বোঝাচ্ছে তাই তো স্যার? হ্যাঁ অবশ্যই, উচ্চতা বোঝাচ্ছে, একটা বিশাল উচ্চতা আর একটা কম উচ্চতা। তাহলে এখন বলো তো, যে তুমি যদি একটা গাছের তলায় বসে থাকো, সেটা ওভার হবে না অ্যাভাব হবে না অন হবে, কোনটা হবে? না আপন হবে? আবার হবে স্যার। হ্যাঁ ওভার হবে। ওভার। ঠিক আছে, তোমার মাথার উপর দিয়ে যদি একটা বাজ ওভার পাখি হবে। উড়ে যায়, সেটা কি হবে? ওটা ওভার হয়ে যাবে। অ্যাভাব হবে স্যার। বাজ পাখি ওভার হবে না, বাজ পাখি মাথার অনেক উঁচু দিয়ে ওড়ে। আচ্ছা আচ্ছা। অ্যাবোভই। হ্যাঁ অ্যাবোভ। হ্যাঁ, বাজ পাখি, অ্যাভাব। প্লেন, আকাশ, এগুলো সব হবে অ্যাভাব, মানে অনেক উচ্চতা বোঝালেই অ্যাভাব হবে। বেশ, ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। স্যার গাছের নিচে বসে থাকলে কি বলছেন? ওভার। নিচে ওভার হবে। নিচে বসে থাকলে আন্ডার অর্থেও ব্যবহৃত হয়, আন্ডার সেটা হয়। সেন্টেন্স হ্যাঁ পরে বুঝতে হবে। যে যদি কোথাও বলে যে আর তুমি গাছের তলায় বসে আছো, তাহলে আন্ডার হবে। ওটা আন্ডার কিন্তু হয়। আমি বলতে চাইছি তুমি গাছের, যদি এরকম থাকে তোমার মাথার উপরে গাছ আছে, দেয়ার ওয়াজ এ ট্রি ওভার মাই হেড, এটা মানে কি আমার মাথার উপরে একটা গাছ হ্যাঁ ছিল। হ্যাঁ। আমি একটা সেন্টেন্স বলছি, পুরো সেন্টেন্স। ইন এ স্কচিং সামার দেয়ার ওয়াজ এ ট্রি ওভার মাই হেড, এটা মানে হচ্ছে খুব তপ্ত একটা গ্রীষ্মকালে একটা গাছ ছিল আমার মাথার উপরে, ছায়া দিয়েছিল তোমাকে, তার মানে এখানে ওভার হচ্ছে। তার এখানে হ্যাঁ উচ্চতা অনুসারে ওভারই হবে। হ্যাঁ। এবার যদি বলা এবার হয় যে একটা, আমি গাছের মানে ছায়ার মধ্যে আছি, তখন আমার ইন হয়ে যাবে। তাহলে আন্ডার হবে। ছায়ার যখন মধ্যে হবে তখন কিন্তু তখন ইন হয়ে যাবে তো। না, গাছের ছায়ার মধ্যে তো ওই অর্থে সেন্টেন্স পরে বুঝতে হবে। হ্যাঁ ইন দ্য শেড অফ ট্রি, তখন এই গাছের ব্যবহৃত তলায় হবে। বোঝালেই আন্ডার হবে। আন্ডার হচ্ছে গাছের তলায় যদি তুমি বসে থাকো তাহলেই হবে। আর যদি বলে যে গাছের ছায়ার মধ্যে তুমি বসেছিলে, তাহলে হয়ে যাবে অফ। কিরকম হবে দেখো, আই ওয়াজ দেয়ার, আই ওয়াজ সিটিং
দে আর ইন দ্য শেড অফ ট্রি, মানে গাছের ছায়ার মধ্যে বসেছিলাম, এরকম একটা অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে, তখন মানে এটা পুরোটাই সেন্টেন্স অনুসারে ব্যবহৃত হবে। তুমি এখানে যেটুকু বোঝা সেটা বুঝে নাও। সেটা হচ্ছে এখানে কম উচ্চতা বোঝালে, বেশি উচ্চতা বোঝালে অ্যাবভ হবে, ব্যাস এইটুখানি। পরের একটা প্রিপজিশন লিখছি। একটা হচ্ছে বিসাইড, BSIDE, আর একটা শব্দ লিখছি BESIDES। আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে একটা ভুল লিখেছি, একটা বিসাইড হচ্ছে BSIDE, আর একটা এস যুক্ত আছে BESIDES, বিসাইডস। এই দুটোর মধ্যে তফাৎ কি আছে? বিসাইড মানে হচ্ছে পাশে, ঠিক আছে, যেমন রাম সিট বিসাইড মি, রাম আমার পাশে বসেছিল। বা আমি বলতে পারি যে আমার বাড়ির পাশে একটা গাছ আছে, দেয়ার ওয়াজ এ ট্রি বিসাইড মাই হাউস, আমার বাড়ির পাশে একটা গাছ আছে। এটা হচ্ছে পাশে বোঝাচ্ছে, ঠিক আছে। ধরো আমি এই সেন্টেন্সটা লিখলাম, রাম সিটস বিসাইড মি, রাম আমার পাশে বসেছে। আর একটা হচ্ছে বিসাইডস, এস যুক্ত আছে। এই বিসাইডস মানে পাশাপাশি, মানে একটা কিছুর সঙ্গে সঙ্গে আর একটা কিছু, ঠিক আছে। যেমন তোমরা অনেকে এখানে আছো যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছো, তার সঙ্গে সঙ্গে আবার ডিএলএড ডিগ্রি অর্জন করছো। তো এখানে অনেকেই আছে যারা টুকটাক কোনো কাজ করো, তার সঙ্গে সঙ্গে টেট প্রিপারেশন নিচ্ছ, তার মানে পাশাপাশি একটার সঙ্গে আরেকটা। বা এখানে অনেকেই আছো যারা ইংলিশটার সঙ্গে সঙ্গে বাংলাটাও ভালো বলতে পারো, বা বাংলাটার সঙ্গে সঙ্গে ইংলিশটাও ভালো বলতে পারো বা জানো, তাহলে এরকম অর্থে বিসাইডস হবে। যেমন হি নোস ইংলিশ, যেমন ধরো হি নোস ইংলিশ বিসাইডস বেঙ্গলি। এটার মানে হলো সে ইংলিশের সঙ্গে সঙ্গে, মানে বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশটাও ভালো জানে। যেমন এখানে বিসাইডস মানে পাশাপাশি বা সঙ্গে হলো। তো অনেক সময় অনেক স্টেজে গিটার বাজাতে বাজাতে গান গায়, তো এইগুলো হবে কি কিন্তু, বা নাচতে নাচতে গান গায়, তাহলে এখানে কিন্তু একটার সঙ্গে দুটো কাজ হচ্ছে, এরকম অর্থে বিসাইডস কথাটা ব্যবহৃত হবে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট। আরেকটা আছে বিটুইন এবং এমং। এটা খুব সহজ, এটা করছি না, এটা বাচ্চাদের। বিটুইন মানে দুজনের মধ্যে দেওয়া, আর এমং মানে হচ্ছে অনেকের মধ্যে বিতরণ করে দেওয়া। এটা লিখলাম না, মুখে বলে দিলাম। এবার আসছি পরেরটা। এটাও তোমরা জানো, সিন্স আর হচ্ছে কি ফ্রম। এফ আর ওয়েম দুটো মানে হচ্ছে হইতে, মানে কোন একটা জায়গা হইতে। এটা তোমরা অলরেডি করে এসছো। এটা হচ্ছে গিয়ে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। সিন্স হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম বোঝায়। যেমন ধরো সে রবিবার থেকে অসুস্থ, মানে রোববার দিনটা একটা পয়েন্ট অফ টাইম। আর আমি বললাম যে সে 1 সপ্তাহ ধরে আসছে না, বা আমি তাকে 1 সপ্তাহ ধরে দেখিনি, তাহলে কিরকম হয় একটু লিখি। তাহলে ধরো আমি লিখলাম হি হ্যাজ বিন ইল সিন্স সানডে। এটা মানে হচ্ছে সে রবিবার থেকে অসুস্থ। তবে রোববার দিনটা একটা পয়েন্ট অফ টাইম, এটা একটা পয়েন্ট বোঝাচ্ছে, পয়েন্ট অফ টাইম। এবার আরেকটা সেন্টেন্স বলছি, I have not seen him from last week. I have not seen him from last week. আমি তাকে শেষ সপ্তাহ ধরে দেখিনি। এটা দেখো একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে,
এটা মানে হলো পিরিয়ড অফ টাইম হচ্ছে একটা সপ্তাহের ব্যাপ্তি। সপ্তাহ তো 7 দিনে হয়, একদিনে তো আর না। আর রবিবার দিনটা কিন্তু একটাই দিন। তাহলে এখানে কি শিখলে? সিন্স কথাটা পয়েন্ট অফ টাইমকে নির্দেশ করে, আর ফ্রম কথাটা হচ্ছে কি পিরিয়ড অফ টাইমকে নির্দেশ করে, একটা সময়ের ব্যাপ্তিকে নির্দেশ করে। এই দুটোর মধ্যে এইটুকুনি তফাৎ। বলো এবার কোন প্রশ্ন? হ্যালো স্যার, আই হ্যাভ নট সিন হিম ফ্রম লাস্ট 45 ডেজ, এটা পিরিয়ড অফ টাইমের এক্সাম্পল হবে তো? অবশ্যই 45 ডেজ তো একটা পিরিয়ডই হয়, এক পক্ষ। ঠিক আছে। নেক্সট, ধরো আমরা লিখলাম ইন, ইন, আর লিখলাম উইথ ইন। ইন মানে মধ্যে, এটা প্রত্যেকেই জানো, এটা প্রত্যেকেই জানো, কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি দেখো। ধরো আমি ইন কথা যদি ব্যবহৃত হয়, মানে ব্যবহার করি, তাহলে আমি একটা সেন্টেন্স লিখছি। লিখছি আই শ্যাল go to Kolkata in a week. I shall go to Kolkata in a week. এটা মানে হচ্ছে যে আমি এক সপ্তাহের মধ্যে কলকাতা যাব। তো আমি আর একটা সেন্টেন্স লিখছি। একই সেন্টেন্স লিখি, আই শ্যাল গো টু কলকাতা, শুধু ইনের জায়গায় উইথ ইন কথাটা আমি লিখবো। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখে নাও ভালো করে। এটা মোস্ট প্রবাবলি বইতে হয়তো নাও থাকতে পারে। একই কথাই লিখলাম, কিন্তু একটার মধ্যে শুধু উইদিন লিখলাম, একটার মধ্যে ইন লিখলাম। কে বলতে পারবে তো এর মধ্যে পার্থক্য কি? কেউ পারবে না। সবাই শুনতে পাচ্ছে আমার কথা? স্যার ভবিষ্যতের কোনো সময়ের পরে বোঝালে বোঝায় না ইন? আচ্ছা, আর কেউ? স্যার জোরপূর্বক যেটা হচ্ছে উইদিন। না না না, এখানে জোর বিজোর মানে বিষয় স্যার নেই। বলবো? আমি যদি বলি 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে বা প্রথমেরটা বোঝাচ্ছে যে আমি এক সপ্তাহ পরেও যেতে পারি এটা কলকাতা, আর এটা আই সেল গো টু কলকাতা উইদিন এ উইক, মানে এক সপ্তাহের মধ্যেই আমি যাব, এটাই বলছি। আচ্ছা, আর কেউ? একটা স্যার সপ্তাহান্তে আর একটা সপ্তাহের মধ্যে। আচ্ছা বেশ, ঠিক আছে, দেখে নাও। চেষ্টা করেছো, খুবই ভালো চেষ্টা করেছো। এখানে যখন ইন কথা ব্যবহৃত হবে, ঠিক আছে, ইন কথাটা কি করে? ইন রেফার্স টু এ ফিউচার পিরিয়ড অফ টাইম টু ডিনোট এট দ্য এন্ড অফ সাম ফিউচার টাইম। এটার মানে হলো এন্ড মানে শেষের দিকটা বোঝাবে। একজন ভালোই ট্রাই করছে, অর্থাৎ এক সপ্তাহ মানে 7 দিন। আমি যদি সোমবার দিন থেকে দিন কাউন্ট করি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, একেবারে রবিবার দিন হচ্ছে শেষ দিন, তারপর আবার সোমবার চলে আসবে। তার মানে ইন বললে ওই শেষের দিনটাকে ডিনোট করবো। অর্থাৎ কেউ যদি বলে যে আমি এক সপ্তাহের মধ্যে যাব, তার মানে সে বলতে চাইছে যে একদম শেষের দিনের দিকে যাবে, হয়তো রবিবার বা শনিবার দিন সে যাবে। অর্থাৎ এট দ্য এন্ড অফ একটা টাইম বোঝাচ্ছে, ঠিক আছে। আর আমি যখন বলছি উইদিন এ উইক, এটার মানে হচ্ছে 7 দিনের মধ্যে আমি যে কোনো দিনই যেতে পারি, অর্থাৎ কালকেও চলে যেতে পারি। এখানে আমি একটা পিরিয়ড মানে একটা ডিনোট করছি, অর্থাৎ উইদিন ডিনোটস সামটাইমস বিফোর দ্য এন্ড অফ ফিউচার। সামটাইমস বিফোর মানে হচ্ছে এটাই যে ধরো 7 দিনের সপ্তাহ হলে যদি মানডে থেকে সপ্তাহ কাউন্ট করো, তাহলে সানডে গিয়ে আর একটা সপ্তাহ পূর্ণ হবে, কিন্তু আমি সানডে অব্দি যাব না, আমি বিফোর তার অনেকটা আগেই চলে যাব, অন্তত 1 দিন 2 দিন হলেও আগে যাব। তার মানে ইন শেষের দিক নির্দেশ করে,
আর উইদিন একটু আগের দিককে নির্দেশ করে। উইদিন বললে এক সপ্তাহের মধ্যে যে কোনো দিনকেই বোঝায়, কিন্তু শেষের দিকে যায় না, প্রথম দিকের মধ্যটাকেই বোঝানোর চেষ্টা করে। ঠিক আছে? ওকে, শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ স্যার। বেশ, এরকম ভাবে প্রিপজিশন এখান থেকে এইগুলোই পড়তে হবে। এখানে আর মানে বলার বক্তব্য তেমন কিছু আমার নেই। এরপরে একটা আসবে হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট মানে জানোই যে কিছু কিছু শব্দ থাকে যে শব্দের সঙ্গে নির্দিষ্ট কিছু প্রিপজিশনকে আমাদেরকে বসাতে হবে, ওটা ছাড়া অন্য প্রিপারেশন হবে না। এটা তোমাদের কি করতে হবে, মানে বুঝে বুঝে মুখস্থ করতে হবে, মানে বুঝে মুখস্থ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কারণ ওই নির্দিষ্ট শব্দের সঙ্গে ওই নির্দিষ্ট শব্দটাই বসবে, তাই তার জন্যই তো ওটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। যেমন ধরো আমি যদি একটা উদাহরণ দিই, অ্যাপ্রোপ্রিয়েট appropriate preposition. আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমি লিখলাম অ্যাবাইট। অ্যাবাইট মানে মেনে মানা, ঠিক আছে? এবার এর সঙ্গে সবসময় বাই কথাই যুক্ত হবে। এর মানে হচ্ছে মেনে চলা। তাহলে অ্যাবাইড বাই মানে মান্য করা। সমস্ত গাড়ির পিছনে বা ট্রাফিক রুলস যেখানে লেখা থাকে সেখানে এই কথাটা অবশ্যই লেখা থাকে, অ্যাবাইড বাই ট্রাফিক রুলস, মানে ট্রাফিক রুলস মেনে চলুন বা মেনে চলতে হবে তোমাকে। তো এই জাতীয় অনেক শব্দ আছে যেখানে তোমাকে সবসময় কি করতে হবে, এই নির্দিষ্ট প্রিপোজিশনকে ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে তোমাকে মুখস্থ করতে হবে। যেমন ধরো আরেকটা যদি আমি লিখি অ্যাকর্ডিং, দেখবি এর সঙ্গে সবসময় টু বসে। অ্যাকর্ডিং টু মানে অনুসারে, এটা অনুসারে। অ্যাকর্ডিং টু মাই ভিউ বা অ্যাকর্ডিং টু মাই প্রপোজাল, এরকম অনেক কিছু তোমরা ব্যবহার করতে পারো। এরকম ভাবে তোমাকে কি করতে হবে, এই প্রিপোজিশন গুলো প্রত্যেকটাই মুখস্থ করে ফেলতে হবে। এখানে আমি মানে বেশ কিছু জিনিস আর বলছি না, এখান থেকে একটা মজাদার জিনিস শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের মধ্যেও বেশ কিছু আবার জিনিসটা মনে রাখতে হবে তোমাকে পড়ার সময়। যেমন ধরো একটা শব্দ লিখলাম ব্লাইন্ড, BLIND, ব্লাইন্ড টু। আরেকটা লিখলাম ব্লাইন্ড অফ, দুটো শব্দ লিখলাম, ব্লাইন্ড টু আর ব্লাইন্ড অফ। ব্লাইন্ড টু, ব্লাইন্ড অফ। কিরকম দেখো, ব্লাইন্ড টু কথাটা যেটা আছে এটার মানে হচ্ছে কি সে অন্ধ, অন্ধ, সে নিজেই অন্ধ। যেমন ধরো আমরা যদি একটা এক্সাম্পল দিই, হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই হতে পারে, তার মানে হি ইজ ব্লাইন্ড অফ, না ব্লাইন্ড টু, হি ইজ ব্লাইন্ড টু, আমি একটু ভুল বললাম, এটা উপরে হবে, হ্যাঁ, ব্লাইন্ড অফটাই আগে বোঝানো উচিত, নাহলে হবে না। তাহলে সবার আগে দেখো যদি ব্লাইন্ড অফ হয় এটা মানে হচ্ছে বেসিক্যালি অন্ধ, যেটা আমি বলছিলাম যে ব্লাইন্ড অফ মানে হচ্ছে অন্ধ, মানে হি ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, এটা মানে হচ্ছে যে সে এক চোখে অন্ধ। আর ব্লাইন্ড টুটা প্রকৃত অর্থে অন্ধ নয়, কিন্তু কোনো বিষয়ে অন্ধ সেজে আছে, মানে সেজে আছে বলতে সে দোষটা দেখতে পাচ্ছে না, ঠিক আছে, এই অর্থে ব্যবহৃত হবে সব সময়। যেমন ধরো হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট, মানে সে তার নিজের দোষ কখনো দেখতে পায় না, সে অন্ধ হওয়ার ভান করে। তাহলে এইরকম ভাবে অনেক এক্সাম্পল আছে, যেমন হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট।
তার মানে সেটা নিজের দোষ দেখতে পায় না। তো এরকম অনেক এক্সাম্পল আছে, এগুলো একটুখানি বুঝে বুঝে, এক্সাম্পলও দেওয়া আছে তোমাদের বইয়েও দেওয়া আছে, বা যে কোনো গ্রামার বইতেই পাবে। এগুলো একটুখানি ভালো করে তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটাই। পরীক্ষার সময় হয়তো 1 নম্বরই আসবে বা নাও আসতে পারে, বাট তোমাকে এত কিছুর জন্য এইগুলো একটুখানি পড়ে রাখতে হবে, মানে জেনে রাখতে হবে। আর অন্য কম্পিটিটিভ এক্সাম যারা দাও তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসেই। অন্য কম্পিটিটিভ এক্সামে অনেক বেশি প্রশ্ন আসে, 5 নম্বর প্রায় আসে, কিন্তু টেটের ক্ষেত্রে হয়তো 1 নম্বর আসলেও আসতে পারে। ধরো আরেকটা এক্সাম্পল আমি দিই। ধরো বললাম ডিফ, ডিএফ, ডিফ মানে কি? শুনতে পায় না কানে, তাই তো? একটা আছে যে ডিফ অফ, শুনতে না পাওয়া। একই রকম ভাবে একটা আছে দেখো, ডিফ টু। একই উদাহরণ, মানে এরকম খাতায় পড়ার সময় যদি এরকম খাতায় লিখে নাও একটু, তাহলে তোমার মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। দেখো দুটো বিষয় একই আছে। একই রকম ভাবে ডিফ অফ মানে হচ্ছে সে সত্যি সত্যি কানে শুনতে পায় না, ঠিক আছে? আবার যদি একই এক্সাম্পল দিই, হিজ ডিফ অফ 1 এয়ার হবে এখানে। এই একই এক্সাম্পলটা আমি নিয়ে নিলাম, এখানে কপি পেস্ট করছি, শুধুমাত্র হিজ এখানে যে ব্লাইন্ড অফ আছে, এই ব্লাইন্ড অফ এর পরিবর্তে আমরা ডিফ অফ কথাটা লিখে দেব। এখানে তো আর আই হবে না, কানে শুনতে পায় না, এয়ার হবে। অর্থাৎ সে এক কানে শুনতে পায় না, এটা মানে হচ্ছে সে একটা কানে শুনতে পায় না, ঠিক আছে? এবার আসছে ডিফ অফ, একটা বললাম। এবার হচ্ছে ডিফ টু, একই রকম। ডিফ টু মানে হচ্ছে সে শুনতে অনিচ্ছুক, মানে হি ইজ ডিফ টু মাই রিকোয়েস্ট। সে, আমি তাকে অনুরোধ করলাম, বাট সে আমার অনুরোধটা শুনতে অনিচ্ছুক। টু মাই রিকোয়েস্ট। এরকম অনেক এক্সাম্পল আছে, এগুলো একটুখানি বুঝে বুঝে তাহলে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? ওকে, শুনতে পেলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলো। না স্যার। ঠিক আছে, কালকে তাহলে তোমাদেরকে কি করছে বলো তো? পরীক্ষা নিচ্ছি কালকে। কালকে তোমাদেরকে কোশ্চেন দেব, পরীক্ষা দিতে হবে। আমি অলরেডি আজকে যেটা পড়ালাম সেটার নোটটা গ্রুপে দিয়ে দিয়েছি, মানে পড়ানোর বোঝানোর বিষয়টুকু। আর কালকে তোমরা পরীক্ষা দাও, নেক্সট দিন ম্যাথের ক্লাস করো, কোনো রকমের অসুবিধা থাকলে স্যারের কাছ থেকে বুঝে নেবে। এবং নেক্সট উইকে গিয়ে আমরা একটা 150 নম্বরের ফুল মক টেস্ট নেব। 10 দিন মতো সময় দেব, যা যা পড়ানো হয়েছে বা তোমাদের ব্যাচেও বহু কিছু হয়ে গেছে সেগুলো পুরোটাই রিভিশন দিয়ে ফেলবে বা পড়ে নেবে। পড়তে থাকো, আমরা পরীক্ষা নেব, ফুল মার্কসের পরীক্ষা নেব। ওকে, শোনা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ পরীক্ষা স্যার। দেরি হচ্ছে, পরীক্ষা দেরি হচ্ছে হোক, কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশনটাকে লুজ করো না। যেরকম ভাবে পড়াশোনাটা করছো সেটা বজায় রাখো। এবং তোমরা তো পড়াশোনার মধ্যেই আছো, এই তো নয় যে তোমাদের বিশাল কিছু কাজকর্ম করতে হচ্ছে। তো যেদিনই পরীক্ষা হোক, ওয়েল প্রিপারেশনটা নিয়ে রাখো, তাতে তুমি অনেক এগিয়ে থাকবে। এটা আগেও বলছি, আবারও বললাম। মানে পরীক্ষার মতো পিছিয়ে যাক, আমরা আমাদের মতো সেটা পড়াশোনাটা ঠিকঠাক বজায় রাখবো, এটাই বলতে চাইছি। আর কোনো প্রশ্ন আছে? কালকে স্যার কখন পরীক্ষা হবে স্যার একটু বলুন। আমি তো কোশ্চেন দিয়ে দেবো, তুমি তোমার মতো যখন ইচ্ছে পরীক্ষা দিতে পারবে, কোনো নির্দিষ্ট টাইমের বিষয় নেই। পরীক্ষা তো সেলফ ভাবে প্রিপারেশন নিচ্ছ, তুমি তোমার মতো যখন ইচ্ছে পরীক্ষা দিতে পারবে। আমি সন্ধ্যের পরেই কোশ্চেন দেবো। ধরে নাও স্যার যে আগের দিন টাইমটা তোমরা পড়াশোনা করো 8টার সময়, 8টা থেকেই পরীক্ষা দেবে, 8টা থেকে 8:30। হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে? আছে। নাম্বার স্যার না কত স্যার? আরেকবার বলো, শাহজাহান শেখ, শোনা যায়নি কথা। 30 নম্বরের হবে স্যার? হ্যাঁ, 30 নম্বরে। যখনই সাবজেক্টিভ পরীক্ষা হবে, সব পরীক্ষা 30 নম্বরে হবে, কারণ টেটেও 30 নম্বরের পরীক্ষা দিতে হবে, তাই। ঠিক আছে স্যার।
ওকে ওকে আমরা কেন 30 নম্বরে নিই কেন জানো? এটা তোমাদের একটা অভ্যাস থাকে। আমি দেখি অনেক ইনস্টিটিউশন থাকে 10 নম্বরে নেয়, 20 নম্বরে নেয়, 50 নম্বরে নেয়। এটা বাজে অভ্যাস। আমি যেরকম ভাবে মূল পরীক্ষায় যাব সেরকম ভাবেই আমি পরীক্ষা নেব। তা আমরা দেখবে সমস্ত সাবজেক্টিভ টেস্ট 30 নম্বরে এবং মূল পরীক্ষা আমরা 150 নম্বরেরই নিই। কোনো ওই উল্টো পাল্টা 100 নম্বরের পরীক্ষা নেয় অনেকে, 50 নম্বরে নেয়, 60 নম্বরে নেয়, ওরকম ভাবে আমি পড়াই না। আমরা যা পড়াবো সলিড ভাবেই পড়াবো। তো যাই হোক, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। হ্যাঁ স্যার, আগের দিন অ্যাসেসমেন্টের ইভ্যালুয়েশন পড়িয়েছিলেন, ওখানে এরর ইভ্যালুয়েশন পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন স্যার। আর আগের দিনের হ্যাঁ, বেঙ্গলি মক টেস্টের কোশ্চেনটা একটু পাঠিয়ে দেবেন। ভালো কথা মনে করেছো। দাঁড়াও, ধরো বেঙ্গলি মক টেস্ট আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। বেঙ্গলি মক টেস্ট এক্ষুনি দিচ্ছি, তোমরা তোমাদের মতো পরীক্ষা দিয়ে নিও। বেঙ্গলি মক টেস্ট এটা হবে 3, ঠিক আছে? মানে 3 নম্বর পরীক্ষা দিয়েছিলেন ম্যাডাম। দেখো আমি প্রশ্ন দিয়ে দিলাম, প্রশ্ন এবং তার উত্তর দুটোই দিয়ে দিয়েছি। উত্তরটা দেখার দরকার নেই আপাতত, পরীক্ষাটাকে দিয়ে নিও, তারপরে উত্তরের সঙ্গে মিলিয়ে নিও। আর এরর অফ ইভ্যালুয়েশন একটা প্রশ্ন করেছিলে, তার একটা নোট আমি দিয়ে দেবো ওখানে। বেশ, ঠিক আছে স্যার। তাহলে এতটুকুই থাক, দেখা হবে পরের দিন ক্লাসে। ওকে, চলো টাটা, বাই।